ঘাটশিলা, যেখানে পাহাড়, জঙ্গল, লেক এবং ঝর্ণার সমাহার, যেখানে থেকে বিখ্যাত ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমাদের উপহার দিয়ে গেছেন আরণ্যক, পথের পাঁচালীর মতো কালজয়ী উপন্যাস, যেখানে গেলে বাঙালির শরীর মন ভালো হয়ে যায়। তাই চাঁদের পাহাড়ের শঙ্করের মতোই আমিও সেই পাহাড়, জঙ্গল, ঝর্ণার দেশে পাড়ি দিয়েছিলাম দুদিনের জন্য। ঘাটশিলার আবহাওয়া সবসময় ভালো হওয়ায় মোটামুটি সারা বছরই মানুষ এখানে ঘুরতে আসেন। আর বর্ষায় ঘাটশিলার লেক, পাহাড়, ঝর্ণা এবং সুবর্ণরেখা নদী যেন অন্য এক সৌন্দর্য ফিরে পায়। তাই এই ঘাটশিলা ঘুরতে এলে আপনারা কিভাবে আসবেন, কখন আসবেন, ট্যুর প্ল্যান কিভাবে করবেন, কি কি দেখবেন, স্টেশনের কাছে কোথায় থাকবেন, খরচই বা কত হবে, ইত্যাদি যাবতীয় সব তথ্য বিশদে জানতে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। এই বর্ষায় কলকাতার কাছাকাছি উইকেন্ডে ঘুরতে যাওয়ার অন্যতম সেরা ঠিকানা হলো ঘাটশিলা। গ্রীষ্মকাল বাদে বছরের বাকি যে কোনো সময় এই জায়গা ঘোরার জন্য আদর্শ। এবার বলি কিভাবে যাবেন। হাওড়া থেকে ঘাটশিলা যাওয়ার অনেক ট্রেনই রয়েছে, তবে তার মধ্যে সব থেকে সুবিধা হলো সকাল 6:20 বারবিল জনশতাব্দী এক্সপ্রেস এবং ইস্পাত এক্সপ্রেস। আমরা 12871 তিতলাগড় ইস্পাত এক্সপ্রেসের টিকিট কেটেছিলাম, কিন্তু যাওয়ার দিনেই পড়লাম হয়রানিতে। আর কিছুই না, ট্রেন লেট। আমাদের সকাল 6:35 ইস্পাত ছিল, তো আজকে ট্রেনের কিছু সমস্যা হয়েছে, যে কারণে ট্রেনের টাইম পরিবর্তিত হয়ে 11টার সময় টাইমটা দেওয়া হয়েছে। তো অনেকটা সময় নষ্ট হলো আমাদের। তো প্রথমে ভেবেছিলাম যে সকালের বারবিল এক্সপ্রেস যেটা মানে জনশতাব্দী যেটা, সেটাকে বুক করব, এটাকে ক্যান্সেল করে, বাট সেটারও সেমই অবস্থা, প্রায় 4.5 ঘন্টা মতো লেট। তো অগত্যা কি করব, ওয়েট করা ছাড়া উপায় নেই। তো এই 11টা নাগাদ আমাদের এখানে ট্রেন ঢুকবে, এখনো প্ল্যাটফর্ম দেয়নি, হোপফুলি 19 নম্বরই দেবে। তো দেখি কখন দেয়, আর 10-15 মিনিট ওয়েট করলে হয়তো ট্রেন ঢুকে যাবে প্ল্যাটফর্মে। ফাইনালি প্রায় 5 ঘন্টা লেট ট্রেন। তো এখনো ট্রেন ঢোকেনি, বাট জাস্ট অ্যানাউন্স করছে। এখন মোটামুটি বাজে 11:40 মতো, তো 12টার মধ্যে হয়তো ট্রেন ছাড়বে। তো 22 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে, এখনো ট্রেন আসেনি। তো এতক্ষণ লেট, জানি না এখান থেকে কখন বেরোবে ট্রেন, দেখা যাক। খুব কথা বেশি। এখন পাক্কা 12:20 বাজে, এখন সবে ট্রেনটা ছাড়লো আমাদের, ঠিক আছে। তো মোটামুটি 3 ঘন্টা তো সময় লাগেই। তো দেখা যাক যে মোটামুটি 3:30টার মধ্যে আমরা পৌঁছতে পারি কিনা, তাহলে নেমেই আমরা স্টার্ট করব আমাদের জার্নি ওখানে। তো আপাতত হোপ ফর দ্য বেস্ট যে আর যেন ট্রেন না লেট করে রাস্তার মধ্যেখানে, নইলে কতক্ষণে পৌঁছাবে সেটাও বুঝতে পারছি না। তো দেখা যাক। ইস্পাতের সেকেন্ড সিটিং এর অবস্থা খুব একটা ভালো নয়। এইগুলো তো মোটামুটি তাও ঠিক আছে, কিন্তু পুরোটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যেটা, এই দেখুন সিটগুলোর অবস্থা, শোচনীয় অবস্থা। হাওড়া থেকে যে ট্রেনগুলি ছাড়ে তার লিস্ট আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। আমার মতে সকালের ট্রেনে যাওয়াই সব থেকে ভালো যদি একদিনের বা 1 রাত 2 দিনের ট্যুর করেন। সকালের বারবিল জনশতাব্দী ও রাতের স্টিল, ক্রিয়া যোগা এক্সপ্রেস, এই 3টি রোজ চলে। বাকি ট্রেনগুলি সপ্তাহের পার্টিকুলার কিছু দিনেই চলে। এছাড়া আপনারা শালিমার থেকেও মুম্বাই এলটিটি এক্সপ্রেস, যেটা রোজ চলে, এবং গোরখপুর উইকলি এক্সপ্রেস, যেটা শুধু মঙ্গলবার চলে, তাতে করেও যেতে পারেন। আমরা তিতলাগড় ইস্পাতে সেকেন্ড সিটিং এর টিকিট কেটেছিলাম, যেটা 115 টাকা করে পড়েছিল। আর বারবিলের ক্ষেত্রে টিকিটের ভাড়াটা 135 টাকা সেকেন্ড সিটিং। এখন বাজে পাক্কা 3:40। তো আমরা এখন ঘাটশিলা ঢুকছি। ওয়েদার একটু মেঘলা, রাতের দিকে বৃষ্টি হলেও হতে পারে। তো আমাদের ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। তো এখান থেকে ওভারব্রিজ ধরে আমাদেরকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নামতে হবে। ঘাটশিলাতে নেমে গেছি, যথারীতি গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টি আর ঘাটশিলা স্টেশন দুটো একসাথেই আমাদেরকে ওয়েলকাম করেছে এই মুহূর্তে। তো আমরা এখন 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাবো 1 নম্বর প্ল্যাটফর্মে, সেদিক থেকে বেরোবো।
চলুন এখানে যাক। এই যে দেখছেন সামনে ওভারব্রিজ রয়েছে, এই দিক দিয়ে উঠতে হবে এবং ওই ওভারব্রিজ থেকে ওই পাড়ে গিয়ে নামতে হবে। ওটা 1 নম্বর প্ল্যাটফর্ম, ওটা দিয়ে বাইরে বেরোবো এবং টোটো স্ট্যান্ড ওখানেই রয়েছে। তো আমাদের তো অলরেডি টোটো আগে থেকে বলাই রয়েছে। ট্রেন থেকে যখন নামলাম তখন ঝপাং করে একটু বৃষ্টি এসে গেল, এক পশলা বৃষ্টি হয়ে গেল, আবার দেখুন বৃষ্টি গায়েব। ওয়েদারটা মোটামুটি ঠান্ডাই আছে আর ওয়েদার পরিষ্কার, আর আকাশে পেঁজা তুলোর মতো মেঘ, কিছুটা কালো মেঘ, কখনো সাদা মেঘ এরকম রয়েছে। তো ওয়েদার আশা করি ভালোই থাকবে। এই যে ঘাটশিলার 1 নম্বর প্ল্যাটফর্ম, এদিক থেকে এই যে বাঁ দিকের রাস্তাটা দেখুন, এখানে প্রচুর টোটো দাঁড়িয়ে আছে। আপনারা এখান থেকে টোটো বুক করতে পারবেন, আমাদের যদি বুক করা রয়েছে। আর এখানে টোটো নিয়ে ঘুরতে কিরকম কি খরচা পড়ে চলুন দেখাচ্ছে। ওখানে লিস্ট দেওয়া রয়েছে, যে চার্টটা, এই হচ্ছে এখন কারেন্ট এনাদের চার্ট। দেখুন দুটো সাইডে কোথায় কোথায় ট্যুর করা যাবে সেটা দেওয়া, এবং তার নিচে তাদের প্রাইসগুলো দেওয়া, আর এটা কিন্তু রিজার্ভ প্রাইস। তো আপনারা চাইলে স্ক্রিনটাকে পজ করে আপনারা এটা দেখে নিতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে আমরা আমাদের জার্নি স্টার্ট করি এখান থেকে। ইনি তুষার মণ্ডল। এনার অটোতে করেই আমরা গোটা ঘাটশিলা ঘুরেছি। ভীষণই ভালো মানুষ এবং ব্যবহার খুবই ভালো। আমাদের এত লেট হওয়ার পরেও উনি যেভাবে আমাদের প্রত্যেকটা স্পট ঘুরিয়ে দেখিয়েছেন তা বলার নয়। যথেষ্ট সময় নিয়ে ঘুরেছিলাম আমরা ওনার অটোতে। আর যেহেতু আমরা এতটা লেট করেছিলাম, তাই আমাদেরকে কাছের দূরের কিভাবে ঘুরতে হবে সেটা গাইডও উনি করে দিয়েছিলেন। আপনারাও যদি ঘাটশিলা ভালোভাবে ঘুরতে চান তাহলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। কথা দিচ্ছি হতাশ হবেন না। স্ক্রিনে ওনার নম্বর দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। তো আমরা আমাদের জার্নি স্টার্ট করে দিয়েছি। যেহেতু অলরেডি আমরা 5-6 ঘন্টা লেট, মানে প্রায় 4টে নাগাদ আমরা জার্নি স্টার্ট করছি। তো আজকে চেষ্টা করব যে ঘাটশিলার যেগুলো কাছাকাছি যে স্পটগুলো রয়েছে, লোকাল স্পটগুলো, সেইগুলো সাইট সিন করার জন্য। তো এখন প্রথমেই বিভূতিভূষণের বাড়িতে যাব, ওইটা দেখার পর তারপর যাব রাতমোহনা। তো অলরেডি তো বৃষ্টি এক পশলা হয়েই গেছে, দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট পুরো ভিজে। তো আশা করছি ওয়েদার এখন পরিষ্কারই থাকবে। তাহলে চলুন আমাদের জার্নিটা স্টার্ট করা যাক। আজকে চেষ্টা করছি যতটা পারা যায় আজকে কভার আপ করার, যতটুকু হবে আজকে। কারণ আমরা আর হোটেলে চেক ইন এখন করছি না, সোজা দেখে নিয়ে তারপরেই একবারে হোটেলে ঢুকবো। এই হচ্ছে গৌরীকুঞ্জ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, বসত বাড়ি যেটা। এখানে ভেতরে ঢুকলে দেখতে পারবেন যে ওনার একটি মূর্তি দেওয়া আছে, এখানে মূর্তি রাখা আছে। আর ভেতরে ওনার ব্যবহৃত অনেক জিনিস রয়েছে, এখানে আমাদেরকে জুতো খুলে ঢুকতে হবে। ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই বসতবাটিটি এখন গৌরীকুঞ্জ উন্নয়ন সমিতি মেনটেন করে। বিভূতিভূষণ মহাশয়ের প্রথম স্ত্রী কলেরায় মারা যাওয়ার পর তার নামেই এই বাড়ির নাম হয় গৌরীকুঞ্জ। এখানে লেখকের ব্যবহৃত ধুতি কুর্তা, বই, পাণ্ডুলিপি ইত্যাদি সংরক্ষিত আছে। এখানে গৌরীকুঞ্জ উন্নয়ন সমিতির উদ্যোগেই লোকাল বাচ্চাদের একটি স্কুল তৈরি হয়েছে, যেটির নাম অপুর পাঠশালা, যেখানে তাদেরকে প্রতি সপ্তাহে রবিবার করে বাংলা পড়ানো হয়। এই গৌরীকুঞ্জে ট্যুরিস্টদের জন্য আলাদা করে কোনো রকম টিকিট চার্জ নেই, কিন্তু আপনারা চাইলে কিছু ডোনেট করে যেতে পারেন এই স্কুলের জন্য। আর ওয়েদার খুবই এখানে গুমোট একটা ব্যাপার রয়েছে, বৃষ্টি হচ্ছে বাট হিউমিডিটি খুব হাই। তো চলুন, এটা তো দেখলাম, এবার আমরা পরের গন্তব্যে এগোবো। হাতে বেশি সময় নেই যেহেতু। সুন্দর রোদ উঠেছে, আশা করছি ওয়েদার এরকমই থাকবে। তো আমরা এবার পরবর্তী গন্তব্যে এগোবো। উঠে পর ভাই। বিভূতিভূষণের বাড়ি দেখার পর এবারে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে রাতমোহনা। ভীষণ সুন্দর একটি জায়গা, আশা করি আপনাদের ভালো লাগবে। আর রোদও উঠে গেছে, আশা করছি খুব ভালো একটা ভিউও পাবো ওখানে গেলে। তাহলে চলুন এগিয়ে চলি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আচ্ছা, আমরা রাতমোহনার সামনে এসেছি। এইটা হচ্ছে রাতমোহনার পার্কিং স্লট। এখানে আপনারা প্রাইভেট গাড়ি, নিজেদের গাড়ি সব এনে রাখতে পারবেন, কিন্তু কোনো আলাদা করে পার্কিং চার্জ নেই। তো চলুন, ওই যে দেখতে পাচ্ছেন সামনে যাচ্ছি আমরা, হচ্ছে রাতমোহনা। দেখুন এই হচ্ছে রাতমোহনা। জলের ফ্লোটা এখানে দেখুন জাস্ট। আর এখন এই যে জলের কালারটা দেখছেন না, এরকম বাদামি বাদামি কালার, এটা জাস্ট
এই বর্ষাকালের জলটা পড়েছে বলে সেই জন্য সুবর্ণরেখার নদীর জল ফুলে ফেপে উঠেছে, সেই জন্য জলটা এত বেশি। আপনি যদি এটা শীতকালের সময় আসেন তাহলে জলটার কালারটা অন্যরকম থাকবে। দেখুন এই যে জল, এই জলের ফ্লো, এখান থেকে এনারা মাছ ধরছেন। বর্ষার জন্য জলের তোড়টা অনেক বেশি। আপনারা যদি শীতকালে আসেন এখানে তাহলে এই জলটা অনেক কম পাবেন, অনেকটা নিচুতে থাকে তখন জল। আর এখানে জলের ফ্লোটা দেখছেন, মানুষকে ভাসিয়ে নিয়ে যেতে 2 সেকেন্ডও সময় লাগবে না। আর অন্য সময় জলটা কম থাকলে নিচের দিকে ওইখানটায় নামা যায়, কিন্তু এখন সে প্রশ্নই নেই। ভীষণ স্রোত এবং ভয়ঙ্কর রূপ আর কি। ভীষণ ইচ্ছা ছিল এখানে নামার, কিন্তু এই জলের ত্রয়ে নামা একদমই উচিত নয়, ভীষণই বিপজ্জনক। তাই দূর থেকেই দেখে নিতে হবে। ভীষণই ঠান্ডা জল, দেখুন একদম হাতের নাগালে, কিন্তু একটা দূরত্ব বজায় রেখে আমি এখানে হাতটা দিচ্ছি জলের মধ্যে, কারণ জলের যা ফ্লো দেখুন, বুঝতেই পারছেন জলের কেরম ফ্লো, কত ফাস্ট। এখন যে ফুটেজটা দেখছেন এটা পুরনো ভিডিওর ফুটেজ। আমি বছর 4 আগে শীতকালে ডিসেম্বর মাস নাগাদ এখানে একবার এসেছিলাম। এটা সেই সময়েরই ফুটেজ। সিজন বেসিসে কতটা ডিফারেন্স হয় সুবর্ণরেখা এবং রাতমোহনার, সেটাই দেখাতে চাইলাম আপনাদেরকে। কপাল ভালো ছিল যে তখন ভিডিওটা করেছিলাম, তাই খুঁজে পেতে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ঝাড়খণ্ডের বানাসোলে অবস্থিত ঘাটশিলার অন্যতম টুরিস্ট স্পট হলো এই রাতমোহনা, যেখানে সুবর্ণরেখা নদী বয়ে চলেছে নিজের খেয়ালে। কখনো তার ভয়ঙ্কর সুন্দর উগ্র রূপ, তো কখনো খরস্রোতা তবু মার্জিত রূপ। আর এই নদীতেই মিশেছে রাতমোহনা ফলস, যেটা নদীর একদম গায়ে। ভীষণ সুন্দর কিন্তু ছোট একটা ওয়াটারফলস। রাতমোহনাতে এখানে এই সাইডে একটা ঝর্ণা রয়েছে, চলুন ওই দিকটায় যাওয়া যাক। এসে গেছি ঝর্ণাটার সামনে, কি সুন্দর। রাতমোহনা ঘুরতে এলে এই রাতমোহনা ফলস কিন্তু দেখতে ভুলবেন না। এই ফলসে এখন বর্ষাকাল বলে এত সুন্দর জল আপনারা দেখতে পাচ্ছেন। অন্য সময় এলে কিন্তু জেনারেলি এত জল থাকে না। তাই এর সৌন্দর্য যদি উপভোগ করতে চান তাহলে আপনাদেরকে বর্ষাকালে আসতেই হবে এখানে। তবে আপাতত আমার চোখ দিয়েই নয়, এই ভিডিওতে এর সৌন্দর্য উপভোগ করে নিন। আমাদের রাতমোহনা দেখা তো কমপ্লিট হলো। এবার আমরা আবার আমাদের গাড়ির দিকে ফিরে যাচ্ছি এবং আমাদের নেক্সট যে গন্তব্য রয়েছে সেদিকে এগিয়ে যাব। ওয়েদার খুবই সুন্দর রয়েছে, রোদও উঠেছে, গরমটাও অতটা লাগছে না, তো সব মিলিয়ে ভীষণ একটা ভালো ব্যাপার। আশা করছি আজকে অনেকগুলো সাইট সিনই করতে পারবো, যেগুলো লোকাল স্পেশালি, কারণ দূরেরগুলো আজকে সময় হবে না। রাতমোহনা তো দেখলাম, তবে যাওয়ার সময় এখানে একটা ব্রিজ পড়বে যেখান থেকে সুবর্ণরেখার অপূর্ব ভিউ দেখা যায়। চলুন দেখাচ্ছি সেটাই। ওই যে ওই দিকটা দেখছেন, ওই দিকটা রাতমোহনা ছিল, আর ব্রিজের ঠিক এই পাশটা দেখুন ভিউটা, সুবর্ণরেখা এই দিক দিয়ে বয়ে চলেছে। রাতমোহনা তো দেখালাম, ওখানকার সুবর্ণরেখা নদী এবং অত সুন্দর একটা ঝর্ণা রাতমোহনা। তো ওটা দেখার পর এবারে আমরা নেক্সট আমাদের যে গন্তব্য সেটা হচ্ছে রামকৃষ্ণ মঠ, ঠিক আছে, বা রামকৃষ্ণ মিশন যেটা, সেই দিকেই এখন আমাদের গাড়ি এগোচ্ছে। এই আছে হচ্ছে রামকৃষ্ণ মঠ। রামকৃষ্ণ মঠের সামনে আছি। আপনারা চাইলে ভেতরে ঢুকতে পারেন, আমাদের হাতে যেহেতু সময় খুব কম তাই আর মঠের ভেতর ঢুকতে চাইছি না, তো আপনাদের জাস্ট দেখিয়ে দিলাম বাইরে থেকেই। রামকৃষ্ণ মঠের সামনে দিয়ে তো বেরিয়ে এলাম, আপনাদেরকে দেখিয়ে দিলাম বাইরে থেকেই, যেহেতু হাতে সময় নেই তাই নাহলে ভেতরটা ঢুকে দেখাতাম। তো এইবারে আমরা যাচ্ছি হচ্ছে সূর্য মন্দির দেখতে। ফাইনালি সূর্য মন্দিরের সামনে এসে গেছি। এই হচ্ছে সেই মন্দির।
দিয়ে নদী বয়ে যাচ্ছে, সুবর্ণরেখা। আর এই হচ্ছে সূর্য মন্দির। এই সূর্য মন্দিরটা 2020 পর এখানে নতুন তৈরি হয়েছে, আর এখানে সেই জন্য এটা নতুন অ্যাডও হয়েছে এখানকার সাইট সিন হিসাবে। সূর্যদেবের রথের আদলে তৈরি এই মন্দিরটি ছোটখাটো একটি মন্দির, আর ভেতরে সূর্যদেবের মূর্তিও রয়েছে। এখানে ভিউটা খুব সুন্দর, একদম মন্দিরের পাশেই। সূর্য মন্দির দেখার পর আমাদের পরবর্তী যে গন্তব্য সেটা হচ্ছে চিত্রকূট টিলা। রাস্তার অবস্থা খুবই খারাপ এই দিকটায়, দেখে বুঝতেই পারছেন এরকম অবস্থা। তো আমাদের অটো চিত্রকূট টিলার সামনে আমাদেরকে নামিয়ে দিয়েছে। এইখান থেকে আমাদেরকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। সিঁড়ির ধাপগুলো বেশ চওড়া চওড়া, নিচের দিকে দেখলে বুঝতে পারবেন। উঠতে খুব একটা কষ্ট হবে না। চারদিকে জঙ্গল। টিলা মানে বুঝতেই পারছেন একটা ছোট পাহাড়ের মতো, একটা পাহাড় ঠিক নয়, পাহাড়ের থেকে ছোট সাইজ হাইটে, সেই জন্যই টিলা বলা হচ্ছে। এই যে দেখুন একদম উপরে বেয়ে বেয়ে উঠতে হবে। এখানে পাথরগুলোর গায়ে মহাদেবের নাম, ছবি এসব আঁকা রয়েছে। আর এইখান থেকে দূরের পাহাড়ের দৃশ্য। এদিকে একটা মন্দির রয়েছে, খুব সম্ভবত মহাদেবেরই মন্দির। হ্যাঁ, মহাদেবেরই মন্দির, কিন্তু বন্ধ রয়েছে মন্দিরটা। আর এই টিলার আশেপাশে আপনারা বিভিন্ন জায়গায় ছবি তুলতে পারবেন, ভিউ দেখতে পাবেন। দেখুন এইখান থেকে একটা ভিউ দেখাচ্ছি আপনাদেরকে পাথরের ওপর। এখানে অনেকগুলো জায়গা আছে, অনেকগুলো দিক দিয়ে ওপরে ওঠা যায়। এটাতে একটা সাইড দেখালাম এক্ষুনি, আর এই দিক দিয়ে দেখুন আরও ওপরে ওঠার রাস্তা রয়েছে। এই জায়গাটা খুবই মানে সাইলেন্ট প্লেস, সুতরাং কেউ হাঁটলে চললেও তার পায়ের আওয়াজ এখানে অনায়াসেই ধরা পড়বে। আর এই যে দেখছেন রাস্তাটা, এখান থেকে একটু সাবধানে উঠতে হবে। যারা বয়স্ক তাদের ক্ষেত্রে একটু মুশকিল, কিন্তু অসম্ভব নয়, ধরে ধরে উঠতেই পারেন। আর ওপর দিকটা ওঠা যাবে। আমরা মনে হয় এখনো টিলার ওপরে অবধি পৌঁছতে পারিনি, আরও ওপরে ওঠার জায়গা আছে। তো চলুন, একদম মিনি একটা ট্রেক, খুবই সামান্য 10 মিনিটের ট্রেক যাকে বলে। তো সেই ট্রেক করে আমরা টিলার একদম যতটা সম্ভব ওপরে ওঠা যায় আমরা উঠবো, এবং সেই ওপরে ওঠার পর কি আছে সেটাও আপনাদেরকে দেখাবো। এই যে এটা একদম হাইয়েস্ট পয়েন্ট। দেখুন টিলার একদম হাইয়েস্ট পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি, এবং এখান থেকে যে 360 ভিউ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, জাস্ট অসাধারণ। মানে ক্যামেরাতে তো ভীষণ সুন্দর দেখতে পাচ্ছি, কিন্তু চোখ দিয়ে যেন আরও সুন্দর দেখতে পাচ্ছে। চিত্রকূট টিলা তো দেখা হলো, ছবিও তুললাম আর আপনাদেরকেও দেখালাম। তো এবারে আমরা আস্তে আস্তে নিচের দিকে নামবো। নিচের দিকে নেমে এর পরের যে গন্তব্য রয়েছে সেই দিকে যাব, এবং খুব ধীরে সুস্থেই নামতে হবে, কারণ উঁচু নিচু পাথর ভর্তি আর কি রাস্তা। সাবধানে নামাটাই জরুরি, নইলে একবার পা হড়কে গেলে মানে
পড়তে বাধ্য মানুষ। চিত্রকূট দেখে এবারে আমরা যাচ্ছি রাজবাড়ি ঘাটের দিকে, যেটা সানসেট পয়েন্টও এখানকার। তো জানি না কতটা সানসেট দেখতে পাবো, যা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে। তবুও চলুন দেখা যাক কি দেখা যায় ওখান থেকে। আমাদের অটো এখানে পৌঁছলো। তো এই দিকটা হচ্ছে রাজবাড়ি ঘাট, কিন্তু আকাশের যে অবস্থা, সানসেট দেখতে পাবো বলে মনে তো হয় না। তবু একটা আশা, যদি দেখা যায়। এই হচ্ছে রাজবাড়ি ঘাট। আর এখন বর্ষাকালের টাইম যেহেতু, তো সুবর্ণরেখার জল এতটাই বেশি যে নিচ অবধি নামা যাচ্ছে না। কিন্তু আপনারা যদি শীতকালের সময় আসেন, যে সময় জলটা কম থাকে, তাহলে এই যে মধ্যিখানে যে জায়গাগুলো দেখছেন, যেখানে বড় বড় ঘাস হয়ে রয়েছে, ওই জায়গাগুলো পাথরগুলো উঠে যাওয়া যায়, ওখানে বসে ছবিও তোলা যায়। আমি বছর 4 আগে শীতকাল নাগাদ এসেছিলাম, তখন গেছিলাম ওরকম। এখন যে ভিউটা দেখছেন, এটা শীতকালের সময় যেমন থাকে রাজবাড়ি ঘাট, সেই ভিউ। বছর 4 আগে তোলা ডিসেম্বর মাসেই, তখন ভালো সানসেটও দেখতে পেয়েছিলাম। আর এই জায়গার সৌন্দর্য শীতকাল নাগাদ এলেই সব থেকে ভালো দেখা যায় বলেই আমার মনে হয়েছে। এসে গেছি আমরা রঙ্কিনী দেবীর মন্দিরের সামনে। এই হচ্ছে সেই মন্দিরের গেট। ভেতরে পুজো দেওয়ার জন্য যে সামগ্রী কেনা, সেই দোকান রয়েছে, ভেতরে দেখতে পাবেন। এছাড়াও এখানেও একটা উল্টো দিকে একটা দোকান রয়েছে, এখান থেকেও আপনারা কিনতে পারবেন। এই দোকানে একটা কালাকাঁদ পাওয়া যায়, সেটা খুব ভালো, আমি একবার খেয়েছিলাম, আমার খুব ভালো লেগেছে। তো আপনারা চাইলে কিনতে পারেন এখান থেকে। তো চলুন মন্দিরের ভেতরে ঢোকা যাক। মন্দিরের এন্ট্রান্সে ঢুকেই ডান হাতে এখানে জুতো রাখার জায়গা রয়েছে। অবশ্যই এখানে জুতো আপনাদেরকে খুলে রাখতে হবে। তারপর এই যে মন্দির, এই মন্দিরে প্রবেশ করতে পারবেন। আর মন্দির চত্বরে এই সাইডে হাত ধোয়ার জায়গাও রয়েছে। জুতো খুলে আগে ওখানে হাত ধুয়ে নিতে হবে, তারপর মন্দিরে ঢুকতে পারবেন। মা রঙ্কিনী দেবী মা কালীরই একটি রূপ। এখানে 3টি জায়গায় রঙ্কিনী দেবী মন্দির আছে, একটি জাদুগোড়াতে, একটি ঘাটশিলায় এবং একটি মহুলিয়াতে। তার মধ্যে আজকে যেটা এসেছি সেটা ঘাটশিলাতে। মন্দিরের পাশে এই যে মন্দিরটা দেখছেন, এটা 22 সালে তৈরি হয়েছে, রাধাকৃষ্ণের মন্দির। তার পাশে এখানে দোকান রয়েছে, এখান থেকে পুজোর ডালা কিনতে পারবেন। তো এই অটোকে নামিয়ে দিয়ে গেল। এইদিকে হচ্ছে আমাদের হোটেল, এই 2nd ফ্লোর থেকে ওপরের দিকে, আমাদের ওপরের দিকে রয়েছে। তো চলুন ভেতরে যাই, আপনাদেরকে দেখাই যে আমাদের রুমগুলো কিরকম। এই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠলাম, আর এই হচ্ছে রিসেপশন, ঠিক আছে। আর এখানে এসি নন এসি সব রকম রুমই রয়েছে। তো আমরা নন এসি রুমই নিয়েছি, আমাদের রুম নম্বর 105, ঠিক আছে। আর এই হচ্ছে রুম, বিশাল বড় একটা কিং সাইজ খাট রয়েছে, যেখানে আরামসে 3 জন শুতে পারবে। আচ্ছা, এখানে টিভি রয়েছে, ঠিক আছে। এখানে একটা টেবিল মতো রয়েছে, বিশাল বড় একটা আয়না রয়েছে, আর এখানে একটা ওয়ার্ডরোব মতো রয়েছে, এখানে আপনি জিনিস রাখতে পারবেন। আর আমাদের নিচে ছাতা অলরেডি এখানে সুবিধা দেওয়া রয়েছে, 2টো চেয়ার রয়েছে, আর ইভেন সিলিং এ 2টো পাখাও রয়েছে। আপনারা যদি এক্সট্রা কটেজ এখানে ফেলতে চান এক্সট্রা, তাহলে এইখানটা সেটা ফেলতে পারবেন। আর এখানে বেসিন রয়েছে, তার সামনে আয়না। আর এই হচ্ছে বাথরুম। বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঠিকঠাক। তো এই রুমটা আমাদের পার নাইট হিসাবে 1300 নিচ্ছে, আমরা 1 রাতের জন্য যেহেতু থাকবো সেই জন্য। আমরা যে হোটেলে ছিলাম সেটার নাম হোটেল আশ্রয়। ঘাটশিলা স্টেশনের একদম কাছেই, মাত্র 5 থেকে 10 মিনিটের হাঁটা পথ। এখানে আপনারা এসি নন এসি সব রকমের রুমই পাবেন। আর ভাড়া মোটামুটি 800-1000 থেকে শুরু হয়, যদি ওটা ডিপেন্ড করছে কোন সিজনে আসছেন তার উপর। আর রুমগুলো বেশ ভালোই, তবে হোটেলের রুমগুলো সবকটাই 3 তলায়। আর এখানে আপনারা খাওয়া দাওয়াও পেয়ে যাবেন যদি এখানে খেতে চান। আর যদি মনে করেন যে না এখানে খাবো না, বাইরে খাবো, তাহলেও অনেক অপশন রয়েছে, বাইরে অনেক হোটেল রয়েছে যেখান থেকে আপনারা খেতে পারবেন। আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে এই হোটেলের নম্বর দিয়ে দিচ্ছি, যেখান থেকে আপনারা বুকিং করতে পারবেন। হোটেলে চেক ইন করার পর আমরা বাইরে একটু বেরিয়েছি,
এখানকার লোকাল মার্কেট যেটা রয়েছে সেটা একটু এক্সপ্লোর করার জন্য এবং খাওয়া দাওয়া করার জন্য। বাইরে থেকেই খাবো, হোটেলে খাবো না। তো সেই জন্যই বাইরে বেরোনো এবং টুকটাক দোকানপত্রগুলো দেখলাম। এখানে দাম যা দেখলাম মোটামুটি নর্মাল দাম, আপনারা যেখান থেকে খুশি খেতে পারেন। এবার এখানে যেহেতু স্টেশনের কাছাকাছি প্রচুর দোকানও রয়েছে, কোনো অসুবিধা নেই। তো আজকের ভিডিও এই অবধি থাকছে, আর পরের পর্বে আমি নেক্সট দিন মানে কালকে আমরা যে যে জায়গাগুলো ঘুরবো, মেন যে জায়গাগুলো, সেই ভিডিওগুলো আমরা পরের পর্বে নিয়ে আসবো। তাহলে আজকের পর্ব এই অবধি থাকছে। তাহলে দেখা হবে পরের পর্বে একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। হ্যাপি রোভার্স।